বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশানে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা রেশিও এবং প্রপোর্শন এই চ্যাপ্টারের অঙ্ক দেখে নেব। একই টাইপের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে করে দেওয়া হয়েছে। আজ প্রথম অংশ। এই প্রশ্নের পিডিএফ এবং চাকরি পরীক্ষার অন্যান্য বিষয় ও পিডিএফ সংক্রান্ত তথ্যের জন্য তোমরা www.bengali-man-for-you.com এই ওয়েবসাইটে পাবে। এই চ্যাপ্টারের পরবর্তী পার্টগুলো কমপ্লিট হওয়ার পরেই এই প্রশ্নের পিডিএফ তোমরা এই ওয়েবসাইটে পাবে। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশান নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে দেওয়া হয়েছে দুটি সংখ্যার গড় 62, যদি ছোট সংখ্যাটির সঙ্গে 2 যোগ করা হয় তাহলে এই অনুপাত হয় 1:2। ছোট সংখ্যাটির মান কত? দেখো, সংখ্যা দুটোর গড় 62, তাহলে সংখ্যা দুটোর টোটাল কত? 62কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 124, অর্থাৎ সংখ্যা দুটোর যোগফল 124। এবার একটা ছোট সংখ্যা আছে, একটা বড় সংখ্যা আছে। ছোট সংখ্যাটার সঙ্গে 2 যোগ করা হলো, শুধুমাত্র ছোট সংখ্যার সঙ্গে 2 যোগ করেছে, তাহলে আমি বলতে পারি এখন সংখ্যা দুটোর টোটাল কত হবে? যখন ছোট সংখ্যার সঙ্গে 2 যোগ করা হবে তখন বড় সংখ্যা আর ছোট সংখ্যাটার যোগফল হবে, আগে ছিল 124, এখন 2 যোগ করলে হবে 126। কিন্তু এখন রেশিও হচ্ছে 1:2, অর্থাৎ ছোট সংখ্যাটা এখন যদি 1 হয় তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 2। তাহলে ছোট সংখ্যার বড় সংখ্যার যোগফল কত হবে? তাহলে আমি বলতে পারি এইটা ছোট সংখ্যা আর এইটা বড় সংখ্যা হলে এদের যোগফল হবে 1 + 2, যেটা কিনা এখন পেলাম 126। তাহলে আমি বলতে পারি 3-এর ভ্যালু 126, 1-এর ভ্যালু 42। 1-এর ভ্যালু 42 মানে এখন ছোট সংখ্যাটা 42, এটা ছোট সংখ্যা 1 আর বড় সংখ্যা 2। ছোট সংখ্যার ভ্যালু হচ্ছে 42, এটা কখন পাওয়া গেছে? যখন 2 যোগ করা হয়েছে। 2 যোগ করার পরে ছোট সংখ্যাটা 42 হয়েছে, তাহলে 2 যোগ করার আগে নিশ্চয়ই ছোট সংখ্যাটা ছিল 42 থেকে 2 বাদ দিয়ে 40, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। 2-এর প্রশ্নে বলেছে একটি যৌগে তামা ও জিঙ্কের অনুপাত 5:2 এবং অপর একটি যৌগে জিঙ্ক ও টিনের অনুপাত 3:2। যদি প্রথমটির 2 ভাগের সঙ্গে দ্বিতীয়টির 1 ভাগ একত্রে মেশানো হয় তবে নতুন যৌগে তামা, জিঙ্ক ও টিনের অনুপাত কত হবে? যারা এই ভিডিওটা প্রথম দেখছো তাদের বলবো এই জাতীয় সমস্ত অঙ্ক মিশ্রণের চ্যাপ্টারে কিন্তু আমি করে দিয়েছি, তোমরা পারলে ভিডিওগুলো একটু দেখে নিও। এখানে দেখো কি প্রসেস সেখানে বলা হয়েছিল। প্রথম মিশ্রণে কপার আর জিঙ্ক আছে 5:2 এবং দ্বিতীয়টায় জিঙ্ক আর টিন আছে 3:2। খেয়াল রেখো, এটা হচ্ছে কপার আর জিঙ্কের রেশিও আর এটা হচ্ছে জিঙ্ক আর টিনের রেশিও। এবার যখন এই জায়গা থেকে এইখান থেকে 2 পার্ট এবং এইখান থেকে 1 পার্ট বা এখান থেকে 3 অংশ, এখান থেকে 4 অংশ যখন কিছু নেয়ার প্রশ্ন আসবে তখন করবে কি, এদেরকে আগে ইকুয়াল করবে। ইকুয়াল করবে মানে কি, মনে করো এখানে কপার আর জিঙ্ক মিশিয়ে কত আছে? 5 আর 2 7, যোগ করো 5 + 2 7 আছে। আর এখানে জিঙ্ক আর টিন মিলিয়ে 3 + 2 5 আছে। যখন এরম ধরনের প্রশ্ন আসে যে এর 2 ভাগের সঙ্গে এর 1 ভাগ বা 3 ভাগের সঙ্গে 4 ভাগ ইত্যাদি, তখন আগে এইটা করে নেবে যে এইখানে 5 আর 2 7 আছে, এখানে 3 আর 2 5 আছে। আমি করব কি, এদেরকে ইকুয়াল করব, অর্থাৎ এই 2 জায়গাতেই ইকুয়াল থাকতে হবে। ইকুয়াল থাকার জন্য আমি যদি 7কে 5 দিয়ে গুণ করি তাহলে এখানে 35 আসবে, আর 5কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে এখানে 35 আসবে, অর্থাৎ মোট পরিমাণটাকে আমি ইকুয়াল করার চেষ্টা করব। তাহলে এখানে 7 ছিল, আমি এই সংখ্যাটাকে আমি 5 দিয়ে গুণ করলে 5 × 7 = 35 আসবে। এখানে 5 ছিল, তাহলে এখানে 7 দিয়ে গুণ করলে 5 × 7 = 35। এই টোটালটা দেখো, 5 × 7 = 35 হচ্ছে, 5 × 7 = 35 হচ্ছে। এবার এদিকটা কেটে দাও, বোঝা গেছে? এইবারে বলেছে প্রথমটার 2 ভাগের সঙ্গে দ্বিতীয়টার 1 ভাগ, প্রথমটার 2 ভাগের সঙ্গে দ্বিতীয়টার 1 ভাগ, এই হবে তোমার ক্যালকুলেশন। দেখো এইখান থেকে 5 × 2 = 10 দিয়ে এই রেশিওটাকে গুণ করো,
5 দুগুণে 10 দিয়ে প্রথমটাকে গুণ করলে আসে 50, 10 দিয়ে দ্বিতীয়টাকে গুণ করলে আসে 20, আর এখানে 7 7 দিয়ে প্রথমটাকে গুণ করলে আসবে 21, আর 7 দিয়ে 2কে গুণ করলে আসবে 7 দুগুণে 14। খেয়াল রেখো, এটা ছিল কপার, এটা ছিল জিঙ্ক এটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে এটা ছিল জিঙ্ক আর এটা ছিল টিন। এবার বলেছে কপার, জিঙ্ক আর টিনের রেশিও কত যখন এদেরকে মেশানো হবে। তুমি যদি এদেরকে মেশাও তাহলে কপার মোট কত পাওয়া যাচ্ছে 50, জিঙ্ক কত পাওয়া যাচ্ছে এখানে 20, এখানে 21, যোগ করলে আসে 41, আর টিন আছে 14। তাহলে আমি বলতে পারি কপার, জিঙ্ক আর টিনের রেশিও, কপার, জিঙ্ক আর টিনের রেশিও হচ্ছে 50:41:14, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, 3 প্রশ্নে বলেছে কোনো স্কুলে 720 জন ছাত্রছাত্রীর মধ্যে বালক ও বালিকার অনুপাত 7:5, আর কতজন বালিকা ভর্তি হলে এই অনুপাত 1:1 হবে। দেখো, বয়েজ আর গার্লস এই রেশিও হচ্ছে 7:5, মানে বালক 7 বালিকা 5, মোট 12, কিন্তু মোট বলে দিয়েছে 720 জন, তাহলে আমি বলতে পারি 12-র ভ্যালু হচ্ছে 720 জন। এবারে কি বলেছে, আরও কতজন বালিকা ভর্তি হবে। ভর্তি হচ্ছে বালিকা, যাতে করে অনুপাত 1:1 হয়। দেখো, বালিকা ভর্তি হচ্ছে, বালক তো ভর্তি হচ্ছে না, তাহলে বালক আগে যা ছিল এখনও বালক তাই থাকবে, যেহেতু শুধু বালিকা ভর্তি হয়েছে। আগে বালক 7 ছিল, এখন 1, এটা ঠিক না, তাই এটাকে 7 করার জন্য 7 দিয়ে গুণ করতে হবে। এই রেশিওটাকে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে এটা আসবে 7, এটাও আসবে 7। বোঝা গেছে কেন এরকম করলাম? তার কারণ হচ্ছে শুধু বালিকা ভর্তি হয়েছে, বালক ভর্তি হয়নি। বালক আগে যা ছিল 7 জন, এখনও তাহলে 7 জন থাকবে। তাহলে আমি দেখলাম আগে বালিকা 5 ছিল, এখন 7 হয়ে গেল, মানে বালিকা ভর্তি হলো 2 জন। আমরা জানি 12-র ভ্যালু যদি 720 হয়, এখানে চাইছে এই যে 2 ইউনিট ভর্তি হয়েছে, এই 2-এর ভ্যালুটা কত। 2 কি করে আসছে? এইটাকে 6 দিয়ে ভাগ করলে 2 আসছে, তাহলে এটাকেও আমি 6 দিয়ে ভাগ করে বলবো 120 জন বালিকা ভর্তি হয়েছে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, 4 প্রশ্নে বলেছে একটি ব্যাগে 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা আছে, যাদের সংখ্যার অনুপাত যথাক্রমে 17:6। যদি ব্যাগের মধ্যে 20 টাকা থাকে তবে 50 পয়সা মুদ্রার সংখ্যা কটি? 50 পয়সা আর 25 পয়সার কথা বলা হয়েছে। প্রথমে দিয়েছে সংখ্যার অনুপাত, সেটা কত? 17:6, অর্থাৎ এটা যদি 17 পিস থাকে তাহলে এটা 6 পিস আছে। ব্যাগের মধ্যে 20 টাকা আছে। এবার দেখো বলেছে 20 টাকা আছে, এটা যেটা থাকবে এটা টাকায় দিয়েছে না সংখ্যায় দিয়েছে সেটা একবার দেখে নাও। এটা 20 টাকা দিয়েছে, তাহলে এখানে যদি সংখ্যার অনুপাত দেয় তাহলে তোমাকে এখানে মূল্যের অনুপাত বার করতে হবে। মূল্যের অনুপাত মানে কি? আমি দেখব 17টা 50 টাকা মানে কত টাকা। দেখো 17টা 50 টাকা, 17টা 50 পয়সা মানে 17কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 8 টাকা 50 পয়সা বেরোবে। আমি ভাগ করতে চাইছি না, আমি খালি বলতে চাইছি যে সংখ্যা যেটা থাকবে সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাতে যেতে গেলে আমি দেখব যে 1 টাকার মধ্যে এইটা কত পিস আছে। 1 টাকার মধ্যে 50 পয়সার 2 পিস আছে, তাই 2 দিয়ে ভাগ। একই রকমভাবে আমি এখানে দেখছি সংখ্যা ছিল 25 পয়সার 6 পিস। এই 6কে অর্থাৎ সংখ্যা থেকে আমি মূল্যের অনুপাতে যখন বার করব তখন দেখব 1 টাকার মধ্যে 25 পয়সা কতগুলো আছে। 1 টাকার মধ্যে 25 পয়সা 4 পিস আছে, চাই তার দিয়ে ভাগ করলাম। এই ভাগ করলে আসবে মূল্যের অনুপাত। তাহলে আমি এখান থেকে বলতে পারি সংখ্যার অনুপাত থেকে মূল্যের অনুপাতে গেলে ভাগ করব, এবং মূল্যের অনুপাত থেকে সংখ্যার অনুপাতে গেলে গুণ করব। কি দিয়ে ভাগ করব বা কি দিয়ে গুণ করব ডিপেন্ড করবে 1 টাকার মধ্যে সেই মুদ্রাটা কতগুলো আছে। যেমন 1 টাকার মধ্যে 50 পয়সা 2 পিস আছে, 1 টাকার মধ্যে 25 পয়সা 4 পিস আছে। যদি 20 পয়সা দিত 1 টাকার মধ্যে 20 পয়সা 5 পিস থাকতো। বোঝা গেছে? তাহলে 5 দিয়ে ভাগ বা গুণ করতে হতো। সংখ্যা থেকে মূল্যে গেলে ভাগ হবে, মূল্য থেকে সংখ্যায় গেলে গুণ হবে। এবারে দেখো তাহলে মূল্যের অনুপাত এলো 17/2:6/4। আমি যদি এটাকে 4 দিয়ে গুণ করে দিই তাহলে এটা আসবে 34 আর এটা আসবে 6। যদি রেশিওটা কাটি তাহলে 17:3, অর্থাৎ 50 পয়সা যদি 50 পয়সার মূল্য যদি 17 টাকা হয় তাহলে 25 পয়সার মূল্য হচ্ছে 3 টাকা। এটা হচ্ছে মূল্যের অনুপাত।
50 পয়সার মূল্য যদি 17 টাকা হয় তাহলে 25 পয়সার মূল্য 3 টাকা। 50 পয়সা 25 পয়সার মোট মূল্য কত? 17 প্লাস 3 20 ইউনিট, কিন্তু এখানে দিয়েছে মোট মূল্য 20 টাকা। তাহলে বলতে পারি 20 ইউনিটের ভ্যালু হচ্ছে 20 টাকা, 1 ইউনিটের ভ্যালু 1 টাকা। 50 পয়সার চেয়েছে, 50 পয়সার মূল্য কত ছিল? 17 ইউনিট, তাহলে 17 ইউনিটের ভ্যালু হচ্ছে 17 টাকা। এটা বলতে কি বুঝলাম? যে ব্যাগের মধ্যে 50 পয়সা যতগুলো আছে তার মোট মূল্য 17 টাকা। আমাকে বলো 50 পয়সার মোট মূল্য 17 টাকা হলে 50 পয়সার সংখ্যা কতগুলো হবে? আমি কি বলেছিলাম? আমি বলেছি মূল্য থেকে যদি সংখ্যায় বার করতে চাও তাহলে গুণ করতে হবে। সংখ্যা থেকে মূল্যে গেলে ভাগ করতে হয়, মূল্য থেকে সংখ্যায় গেলে গুণ করতে হয়। কী দিয়ে গুণ করব? যেটা চেয়েছে সেটা 1 টাকার মধ্যে কত পিস থাকে। 50 পয়সা চেয়েছে, 1 টাকার মধ্যে 50 পয়সা 2 পিস থাকে, তাই 2 দিয়ে গুণ করলে আমি বলবো 50 পয়সার সংখ্যা 34 পিস, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন 5-এর প্রশ্নে বলেছে দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি উভয় সংখ্যার সঙ্গে 5 যোগ করা হয় তবে এই অনুপাত হয় 5:7। বড় সংখ্যাটির মান কত? এই একটা ছোট সংখ্যা, এই বড় সংখ্যার অনুপাত এটা দিয়েছে। 5 যদি যোগ করা হয় তাহলে রেশিও হয় 5:7। কি বলেছিল? 5 এর সঙ্গেও যোগ করেছে, 5 এর সঙ্গেও যোগ করেছে। আমরা যেখানে দুটো রেশিও পাবো এবং কোনো একটা সংখ্যা যোগ বা কোনো একটা সংখ্যা বিয়োগ বা যোগ বা বিয়োগ ইত্যাদি প্রশ্ন আসবে, তখন আমরা এই ক্রস প্রোডাক্ট মেথডের সাহায্য নেব। সেইটা কি? আমরা এই রেশিওর এটাকে ক্রস গুণ করব, এটাকে ক্রস গুণ করব, গুণ করে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব। যেমন এটা ক্রস গুণ করলে 14 আসছে, এটা ক্রস গুণ করলে 15 আসছে। 15 থেকে 14 বাদ দিলে আসবে 1, সেটা এখানে লিখবে। এবার এটা ক্রস গুণ করবে, এটা ক্রস গুণ করবে। 5 5 25, 5 7 35। ওই ক্রস গুণ করার পর একই রকম আমরা বিয়োগ করব। 25 35, 35 আর 25 বিয়োগ করলে কত হবে? 10। বোঝা যাচ্ছে? তাহলে আমি এখানে পেলাম 1-এর ভ্যালু 10। কি চেয়েছে? বড় সংখ্যাটার মান কত? দেখো এটা ছোট সংখ্যা ছিল, এটা বড় সংখ্যা ছিল। 1-এর ভ্যালু যদি 10 হয় তাহলে বড় সংখ্যা অর্থাৎ 3-এর ভ্যালু কত হবে? 30, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 6-এর প্রশ্নে বলেছে 400 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:7, কতটুকু জল বের করে নিলে এই অনুপাত 9:5 হবে? মিল্ক আর ওয়াটারের রেশিও দেওয়া আছে এখানে 9:7। মোট কত? 9-এর সাথে 16, কিন্তু মোট দেওয়া আছে 400 লিটার। তাহলে 16 ইউনিটের ভ্যালু 400 লিটার আমি এদিকে লিখে রাখলাম। এবার জল বের করে নিচ্ছে, অর্থাৎ যা জল ছিল সেখান থেকে কিছুটা বার করে নেবে। বার করার পর এই রেশিও হবে 9:5। দেখো জল বার করে নিয়েছে, মিল্ক বার করা হয়নি, তাই মিল্ক যা ছিল তাই আছে। তাহলে আমি বলতে পারি এইখান থেকে ওয়াটার 7 ছিল 5 হয়েছে, মানে 2 ইউনিট বার করে নিয়েছে। মিল্ক কি যা ছিল তাই থাকবে, তাই 9 ছিল 9 থাকলো। যদি 9 না থাকতো কিভাবে করতে হয়? আমি খুব সম্ভবত আগের একটা অঙ্কে 3 নম্বর প্রশ্নের অঙ্কটা করেছি, সেটা একবার দেখে নাও। তাহলে ওয়াটার 2 ইউনিট বার করেছে, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত তোমাদেরকে বলতে হবে। দেখো 16 ইউনিটের ভ্যালু যদি 400 লিটার হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু কত, এটাই কিন্তু প্রশ্ন। এটাকে 8 দিয়ে ভাগ করে 2 আসে, তাহলে এটাকেও 8 দিয়ে ভাগ করে আমি বলবো উত্তর আসবে 50 লিটার, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 7-এর প্রশ্নে বলেছে একজন কন্ট্রাক্টর একটি কাজের জন্য 25 জন শ্রমিক নিয়োগ করলেন। তিনি কাজটি শেষ করার পর 2750 টাকা পেলেন, যার মধ্যে 20% টাকা নিজের কাছে রেখে বাকি টাকা শ্রমিকদের মধ্যে ভাগ করে দিলেন। যদি পুরুষ ও মহিলা শ্রমিকের অনুপাত 2:3 এবং তাদের মজুরির অনুপাত 5:4 হয় তাহলে একজন মহিলা শ্রমিক কত টাকা পেয়েছিল? দেখো 2750 টাকা মোট পেয়েছে, তার মধ্যে 20% টাকা নিজের কাছে রেখে দিয়েছে। 2750-এর 20% যদি নিজের কাছে রেখে দেয় তাহলে 80% টাকা শ্রমিকদের মধ্যে ভাগ করা হয়েছে। 80% টাকা মানে কত? 275 গুণিতক 8, অর্থাৎ 2200 টাকা শ্রমিকদের মধ্যে ভাগ হবে। এবার শ্রমিকদের মধ্যে পুরুষ এবং মহিলা শ্রমিকের অনুপাত 2:3, অর্থাৎ পুরুষ শ্রমিক যদি 2 হয়, মহিলা শ্রমিক 3, মোট কত? 2 আর 3 5, মোট 5, কিন্তু শ্রমিকের সংখ্যা 25 জন। তাহলে 5 ইউনিটের ভ্যালু 25 জন হলে 1 ইউনিটের ভ্যালু কত? 5 জন।
1 ইউনিটের ভ্যালু 5 জন হলে মহিলা শ্রমিক কতজন আছে? 3 ইউনিট। 1-এর ভ্যালু 5 হলে মহিলা শ্রমিকের সংখ্যা 3 ইউনিট অর্থাৎ 15 জন। তাহলে মহিলা শ্রমিক 15 জন আছে, এটা খেয়াল রাখো। এবার বলেছে যে তাদের মজুরির অনুপাত 5:4, অর্থাৎ এটা হচ্ছে নাম্বার, সংখ্যার অনুপাত। আর ওয়েজেস বা মজুরির অনুপাত বলেছে 5:4, মানে একজন পুরুষ যদি 5 টাকা পায় একজন মহিলা 4 টাকা পাবেন। তাহলে আমি বলতে পারি একজন পুরুষ যদি 5 টাকা পায়, মহিলা 4 টাকা পায়, তাহলে এই দুজন পুরুষ মিলে মোট কত টাকা পাবে? 5 দুগুণে 10, আর 3 জন মহিলা মিলে 3-4 12 টাকা। বোঝা গেছে? এইটা হচ্ছে মজুরি। পুরুষ যদি 5 টাকা মজুরি পায়, মহিলা পাবে 4 টাকা প্রতিজন। তাহলে 2 জন পুরুষ মিলে 5 দুগুণে 10 টাকা পাবেন, 3 জন মহিলা মিলে 3-4 12 টাকা পাবেন। তাহলে মোট পুরুষ আর মহিলা মিলে 10 + 12 = 22 ইউনিট টাকা পাবে। কিন্তু মোট টাকা ছিল 2200, তাহলে আমি বলতে পারি 22 ইউনিটের ভ্যালু হচ্ছে 2200 টাকা। 1 ইউনিটের ভ্যালু 100 টাকা। 1 ইউনিটের ভ্যালু 100 টাকা হলে মহিলারা মোট কত টাকা পেয়েছেন? 12 ইউনিট। দেখতে পাচ্ছ, মহিলারা মোট 12 ইউনিট টাকা পেয়েছেন। 1 ইউনিটের ভ্যালু যদি 100 টাকা হয় তাহলে 12 ইউনিটের ভ্যালু কত হবে? 1200 টাকা। 12 ইউনিটের ভ্যালু হবে 1200 টাকা, অর্থাৎ মহিলারা মিলে মোট 1200 টাকা পেয়েছেন। কতজন মহিলা? 15 জন মহিলা। তাহলে 15 জন মহিলা যদি 1200 টাকা পান, বলেছে প্রতি মহিলা কত টাকা করে পাবেন? 1200কে 15 দিয়ে ভাগ করলে পাবো 80 টাকা, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন 8-এর প্রশ্নে বলেছে এ ও বি এর বয়সের অনুপাত 2:3। 10 বছর পরে এই অনুপাত হবে 3:4। তাদের বর্তমান বয়স কত? দেখো, এটাও ক্রস প্রোডাক্ট মেথডে আসবে, কারণ দুটো রেশিও দেখতে পাচ্ছি এবং একটা সংখ্যা দেখতে পাচ্ছি, যেটা যোগ বা বিয়োগের কথা বলা হয়েছে। এ ও বি এর বয়সের অনুপাত অর্থাৎ বর্তমান বয়সের অনুপাত 2:3 এবং 10 বছর পরে এই রেশিও হবে 3:4। 10 বছর পরে মানে এরও 10 যোগ হবে, বিয়েরও বয়স 10 যোগ হয়ে যাবে। দেখো, দুটো রেশিও আর একটা যোগ হয়েছে বা বিয়োগ হবে, একটা যোগ একটা বিয়োগও থাকতে পারে, সেক্ষেত্রে এখানে সাইনটা মাইনাস দেবে, একটা প্লাস একটা মাইনাস যদি দেওয়া থাকে। এবার দেখো, আমরা ক্রস প্রোডাক্ট করব। 4 দুগুণে 8, 3 তিরিককে 9, বড় থেকে ছোট সংখ্যাটা বাদ দাও, 9 থেকে 8 বাদ দিলে 1 ইউনিট। আর এটাও তাই, 3 10 30, 4 10 40, 40 থেকে 30 বাদ দিলে হবে 10। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 10। বলেছে তাদের বর্তমান বয়স কত? এর বর্তমান বয়স হচ্ছে 2 ইউনিট। 1-এর ভ্যালু 10 হলে 2-এর ভ্যালু হবে 20। বি এর 3 ইউনিট বয়স, 1-এর ভ্যালু 10 হলে বি এর বয়স হবে 3 10 30, অর্থাৎ এর বয়স 20, বি এর বয়স 30, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 9 প্রশ্নে বলেছে ট্রেনে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ভাড়ার অনুপাত 4:1 এবং ওই দুটি শ্রেণীতে যাওয়া যাত্রী সংখ্যার অনুপাত 1:40। যদি মোট 1100 টাকা ভাড়া বাবদ কোনো একদিন পাওয়া যায়, তবে প্রথম শ্রেণী থেকে ভাড়া বাবদ কত টাকা পাওয়া গেছিল? দেখো, এক্ষেত্রে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস যে ভাড়ার রেশিও দেওয়া আছে সেটা হচ্ছে 4:1, অর্থাৎ ফার্স্ট ক্লাসে 4 টাকা ভাড়া হলে সেকেন্ড ক্লাসে 1 টাকা হবে। এবং যাত্রী সংখ্যার যে রেশিও আছে, ফার্স্ট ক্লাসে যদি 1 জন ওঠে তাহলে সেকেন্ড ক্লাসে উঠবে 40 জন। তাহলে ফার্স্ট ক্লাসে এই 1 জন যাত্রী ভাড়া 4 টাকা, মোট কত টাকা উঠল? 4 একে 4 টাকা। সেকেন্ড ক্লাসে 40 জন যাত্রী, 1 টাকা করে ভাড়া হলে মোট ভাড়া 40 একে 40 টাকা। তাহলে ভাড়ার অনুপাত, মোট ভাড়ার অনুপাত 4:40 বা বলতে পারো 1:10। অর্থাৎ ফার্স্ট ক্লাস থেকে যদি 1 টাকা ভাড়া ওঠে, সেকেন্ড ক্লাস থেকে 10 টাকা ভাড়া উঠবে, মোট 10 + 1 11 টাকা ভাড়া উঠবে। কিন্তু এখানে বলেছে মোট 1100 টাকা পাওয়া গেছে, তাহলে 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 1100 টাকা, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 100 টাকা। কী চেয়েছে? প্রথম শ্রেণী থেকে কত টাকা ভাড়া পাওয়া গেছে? প্রথম শ্রেণী থেকে 1 ইউনিট ভাড়া পাওয়া গেছে, যার ভ্যালু হচ্ছে 100 টাকা। তাহলে আমি বলতে পারি প্রথম শ্রেণী থেকে 100 টাকা ভাড়া পাওয়া গেছে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 10-এর প্রশ্নে বলেছে এ, বি ও সি এর মধ্যে 53 টাকা এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এ বি এর তুলনায় 7 টাকা বেশি পায় এবং বি সি এর তুলনায় 8 টাকা বেশি পায়।
এ বি ও সি এর প্রাপ্ত টাকার অনুপাত কত? দেখো অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে উত্তর হবে অপশান নাম্বার 2। কেন? দেখো অপশানগুলো রেশিওর অঙ্কেতে যদি অপশানের রেশিও দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে অপশান থেকেই অঙ্কটা করে দেওয়া যায়। আমি অঙ্কটা করলাম না, আমি শুধু ডাটাগুলো পড়তে পড়তে দেখছি যে এ বি এর থেকে বেশি পায়। কত টাকা বেশি সেটা প্রশ্ন না, বি সি এর তুলনায় বেশি পায়। অর্থাৎ এমন একটা আমি রেশিও এখানে আছে যে এ বি এর তুলনায় বড় হবে, বি সি এর তুলনায় বড় হবে। এই রেশিওটা যদি দেখো এ বি এর তুলনায় বড়, কেন? এটা 16 আছে, এটা 9 আছে, কিন্তু বি কি সি এর তুলনায় বড়? বি 9 সি 18 হতে পারে না, কিন্তু বি সি এর চেয়ে বড় হবে, তাই এটা হবে না। এটা দেখো এ বি এর তুলনায় বড় না, কিন্তু এখানে বলা ছিল এ বি এর তুলনায় বড় হতে হবে, এটা উত্তর হবে না। এখানে এ বি এর তুলনায় বড় কিন্তু বি সি এর তুলনায় বড় নয়, তাহলে এটা উত্তর হতো না। উত্তর তাহলে 2 নম্বর অপশানটাকেই হতো। বোঝা গেছে? পরের প্রশ্ন 11 প্রশ্নে বলেছে কোনো একটি সংখ্যার 30% অপর একটি সংখ্যার সঙ্গে যোগ করলে যোগফল হয় প্রথম সংখ্যার 5/6 অংশ। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? দেখো এখানে একটা ভগ্নাংশ দেওয়া আছে যে যোগফল হয় প্রথম সংখ্যার 5/6 অংশ। এই যে 5/6 অংশ দেওয়া আছে, তুমি মনে করো প্রথম সংখ্যাটা, কেন এটা প্রথম সংখ্যার 5/6 অংশ বলেছে, তাহলে প্রথম সংখ্যাটা তুমি মনে করো 5 6 30। কেন এটা ধরা হলো? ক্যালকুলেশনের সুবিধের জন্য যে 6 দিয়ে কাটাকুটি, আমি যদি প্রথম সংখ্যাটা 30 ধরি, 5/6 বার করতে আমার সুবিধে হবে, ইন্টু 5/6 করলে কাটতে সুবিধে হবে। শুধু 6 ধরলে হয়তো দশমিকে আসতে পারে, তাই একটা শূন্য অ্যাডিশনাল দিয়ে 5 6 30 ধরলাম। বুঝে গেছে? যে প্রথম সংখ্যা যদি 5 6 30 ধরি, কি বলেছে? এই সংখ্যাটার 30%, 30-এর 30% মানে কত? 9। এর সঙ্গে অপর একটা সংখ্যা, সেটা মনে করছি এক্স, যোগ করলে এই যোগফলটা হবে প্রথম সংখ্যার 5/6 অংশ। প্রথম সংখ্যা এটা ধরেছি, তার 5/6 অংশ। এই যে কাটলো, এই কাটার জন্য এই 5 6 30টাকে করা হলো। তাহলে আমি এখান থেকে এক্সের ভ্যালু কী পাবো? 25 থেকে 9 বাদ দিলে 16। এক্স কি? এক্স হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা। আমি প্রথম সংখ্যা যদি 30 ধরি, তাহলে দ্বিতীয় সংখ্যা বেরোচ্ছে 16, তাহলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার রেশিও 30:16 হবে। এটাকেই 2 দিয়ে কাটলে আসবে 15:8, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, একটি বাসে ভর্তি সিট ও খালি সিটের অনুপাত 1:4। বাস যখন চলতে শুরু করে, কিছু যাত্রী বাসে ওঠার চেষ্টা করে এবং তারা যদি বাসে উঠত তবে পূর্বের অনুপাত হতো 4:1। কিন্তু তারা যদি উঠতে না পারত এবং অপর একটি সমান সিট সংখ্যার খালি বাসে উঠত, তবে এই বাসে ভর্তি সিট ও খালি সিটের অনুপাত কত হবে? কি বলেছে? একটা বাস আছে, বাসের মধ্যে যখন স্ট্যান্ড থেকে ছাড়ছে তখন কিছু ভর্তি হয়েছে, কিছু খালি আছে সিট, সেই রেশিওটা হচ্ছে 1:4। তুমি মনে করো যে 10 জন ছিল ভর্তি আর খালি সিট ছিল 40, অর্থাৎ মোট বাসের যাত্রী সংখ্যা 50 জন ধরে। আমি না লিখতে পারি 1:4 ছিল মানে শূন্য যদি দিই, ভর্তি 10টা সিটে ভর্তি হয়েছে, 40টা সিট খালি, মানে মোট 50 জন যাত্রী এই বাসটার মধ্যে থাকবে যদি কেউ দাঁড়িয়ে না যায়, সব সিটগুলো যদি ভর্তি হয়। বাস চলতে শুরু করলো, যখন চলতে শুরু করলো তখন 10টা সিট ভর্তি আছে, খালি আছে 40টা সিট। কিছু লোক বাসে ওঠার চেষ্টা করছে, যদি বাসে উঠতে পারতো তবে অনুপাতটা, আগের অনুপাত 4:1 হতো, আগের অনুপাত ভর্তি ইস্টু খালি ছিল, এই অনুপাতটা 4:1 হয়ে যেত। আমি এখানেও 10 এখানেও 10 যদি দেখি 40 10-এ 85 থাকছে। বোঝা গেছে? 85 থাকছে, কিন্তু দেখলাম ভর্তি ছিল 10 জন, এখন ভর্তি হয়ে গেল 40 জন, তাহলে 30 জন ওঠার চেষ্টা করছিল বাসের মধ্যে। বোঝা গেছে? আগে 10 জন ভর্তি ছিল, 10টা সিটে ভর্তি লোক ছিল, এখন 40টা সিট ভর্তি হয়ে গেল, মানে 30 জন বাসে ওঠার চেষ্টা করছিল। যদি উঠতো রেশিও এটা হতো, মানে তারা 30 জন বাসে ওঠার চেষ্টা করছিল, কিন্তু তারা যদি উঠতে না পারতো, অর্থাৎ এই 30 জন যদি এই বাসে উঠতে না পারতো এবং অপর একটি সমান সিট সংখ্যার খালি বাসে উঠতো, তবে এই বাসে ভর্তি সিট ও খালি সিটের অনুপাত কত হতো? এই 30 জন যদি এই বাসে না উঠতে পারতো, পরের একটা বাস খালি বাসে তারা চেষ্টা করত, সেখানে ভর্তি আর খালির অনুপাত চেয়েছে, তাহলে এই 30 জন ওখানে ভর্তি হয়ে যেত। যে বাসটা খালি আসছে স্ট্যান্ড থেকে, সেই বাসে এই 30 জন এখানে না উঠতে পারলে এখানে গিয়ে বসতো এবং ওই 30টা সিট ভর্তি করত।
এই বাসের সমান সংখ্যক যাত্রী এই বাসের মধ্যে ধরে। এই বাসে মোট যাত্রী 50 জন ধরে, তার মধ্যে 30 জন যদি ভর্তি হয়ে যায় তাহলে বাকি থাকবে 20টা খালি। বোঝা গেছে? তাহলে ভর্তি আর খালির রেশিও চেয়েছে, যেটা হবে 3:2। অপশান নাম্বার 3 হচ্ছে এটার উত্তর। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।